হ্যালো এভরিওয়ান, তোমাদের ক্লাস 10-এর 5th চ্যাপ্টার ভারত চলছিল, ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ। আমাদের এখন অর্থনৈতিকটা চলছে। তো গত ক্লাসে আমরা কৃষিকাজ স্টার্ট করেছিলাম। কৃষিকাজের দুটো ভৌগোলিক অনুকূল পরিবেশ করেছিলাম, ধান আর গম। তো বাকি যে ফসলগুলো তোমাদের রয়েছে ধান গম ছাড়া, ইক্ষু আছে, মিলেট আছে, ইক্ষু আছে, কার্পাস, চা, কফি, এই সবগুলোই একইভাবে তোমাদেরকে তৈরি করতে হবে, যেভাবে আমি দেখিয়েছিলাম ভৌগোলিক পরিবেশ, প্রাকৃতিক অপ্রাকৃতিক। অপ্রাকৃতিকে ভাগ করে প্রথমে তোমরা ভূমিকা লিখবে, ভূমিকার পর প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক দুটো ভাগে করবে। প্রাকৃতিকের যে বৈশিষ্ট্যগুলো মানে জলবায়ু, উষ্ণতা, বৃষ্টিপাত, ভূমি, হ্যাঁ, মৃত্তিকা, এগুলো যেমন থাকবে, আর অপ্রাকৃতিকের মধ্যে মূলধন, শ্রমিক, পরিবহন, বাণিজ্য, এই ব্যাপারগুলো থাকবে। তো আমি আবার করে রিপিট করছি না, কারণ তোমাদের বই এগুলো রয়েছে। তো এগুলো সবগুলো 5 নম্বরের করেই আসে। প্রশ্নটা হচ্ছে যদি বলে কফি উৎপাদক অঞ্চল, অনুকূল অঞ্চল বর্ণনা করো, বা বলতে পারে চায়ের, বলতে পারে, ঠিক আছে, চায়ের ভৌগোলিক পরিবেশ লেখো। তো সেক্ষেত্রে তোমাদেরকে তৈরি করতে হবে। তো এগুলো আমি আর বলছি না, কারণ এগুলো বোঝবার কিছুই নেই, তোমাদের সব ডিটেলস বইয়ে রয়েছে। কিন্তু লেখার প্যাটার্নটা কীভাবে লিখবে 5 নম্বরের জন্য, সেটা তোমরা আগের ভিডিওতে দেখে নিতে পারো, লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। তো তোমরা সেটা দেখে নিও। তো আমি স্টার্ট করব আজকে। কিছু কিছু জিনিস আমি বলে দেবো যে এখান থেকে ইম্পর্টেন্ট। ভৌগোলিক পরিবেশ ছাড়াও উৎপাদক অঞ্চল আছে, গবেষণাগার আছে সেগুলো, এবং কিছু কিছু টার্ম আছে যেগুলো এর সাথে জড়িত, ঠিক আছে। তো তাহলে প্রথমে আমি বলি যে গবেষণাগারগুলো তৈরি করতে হবে। তো প্রথমে তোমাদেরকে তৈরি করে নিতে হবে, একটা লিস্ট করে নিতে হবে বক্সের মধ্যে। এরকম করে তৈরি করে নিলে মনে রাখাটা অনেক সুবিধা, খাতার মধ্যে লিখে দিতে হবে, ঠিক আছে। একটা একটা করে করবো। যেমন ধানের গবেষণাগার হচ্ছে কোথায়? ওড়িশার কটকে। ওকে। গম দিল্লির নিকট পুষা, পুষা বলে একটা জায়গা আছে, সেটা। আচ্ছা, মিলেটের গবেষণাগার হচ্ছে যোধপুর, রাজস্থানের যোধপুর। মিলেট মানে কোনগুলোকে বলে? মিলেট 3টে হয়: জোয়ার, বাজরা আর রাগি। এই 3টে নিয়ে মিলেট হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে ধান, গম, মিলেট। তারপর হচ্ছে ইক্ষু, এটা হচ্ছে লখনৌ। তারপর হচ্ছে ইক্ষুর পর আছে কার্পাস, এটা হচ্ছে নাগপুর, মহারাষ্ট্রের নাগপুর। ওকে। চা, চা হচ্ছে আসামের জোরহাট। আর কফি হচ্ছে কর্ণাটকের চিকমাগালুর। এটাই সব থেকে বেশি কফি পাওয়া যায় এই জায়গাটা। এখানেই হচ্ছে গবেষণাগারগুলো, ঠিক আছে। তো এগুলো তোমাদেরকে করতে হবে, প্রত্যেকটাই মুখস্থ করতে হবে, যে খুশি আসতে পারে। তোমাদের একদম টেবিল করে এটা করে নেবে। আর এর সাথে উৎপাদক অঞ্চলগুলো একটু দেখে নিতে হবে। কি দেখতে হবে? উৎপাদক অঞ্চল। 2 থেকে 3টে রাজ্য আমরা দেখব, 2 থেকে 3টে রাজ্য আমরা দেখব। ধানের কোন কোন অঞ্চল? পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, এরকম করে ধানের জায়গাগুলো। গমের জায়গাগুলো। মিলেটের মধ্যে জোয়ার, বাজরা, রাগি আলাদা আলাদা করে। জোয়ারের প্রথমে একটা যে কোনো দেবো, বাজরার একটা, রাগির কর্ণাটক, এরকমভাবে একটা একটা করে করতে হবে। নেক্সট হচ্ছে মিলেটের পর ইক্ষুর। কার্পাসের কোথায় কোথায়? কার্পাস মূলত পশ্চিম ভারতে হয়, মানে মহারাষ্ট্র, এই জায়গাগুলোতে। চা মানে হচ্ছে পাহাড়ি অঞ্চল, কর্ণাটক, বিশেষত পশ্চিমবঙ্গ, দার্জিলিং, কর্ণাটক, এই জায়গাগুলোতে। কফিও কর্ণাটকেই বেশি হয়, সাউথে। তো এইগুলো আমাদেরকে রাজ্যগুলো, উৎপাদক অঞ্চলগুলো একটু দেখে নিও তোমরা বই থেকে, মোটামুটি 2 থেকে 3টে, কারণ ম্যাপ পয়েন্টিংয়ে লাগে, ওই জন্য তোমাদেরকে এটা তৈরি করে রাখতে হবে। গবেষণাগার কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এরপরে আমরা চলে যাবো, কিছু কিছু টার্ম আছে সেগুলো একটু দেখে নেব কার সাথে কি জড়িত। যেমন একটা টার্ম আছে রেটুন বলে, একটা টার্ম আছে, ঠিক আছে। রেটুন, রেটুন কার সাথে জড়িত এরকম বলতে পারে। রেটুনটা হচ্ছে আখের সাথে জড়িত। আখের মূল থেকে একটা চারা বেরোয়,
সেটাকে বলে রেটুন, আঁখ বা ইক্ষু যেটাকে বলে। ঠিক আছে, এটা মনে রাখবে। আরেকটা হচ্ছে, আরেকটা টার্ম পাবে বল উইভিল কি। বল উইভিল কোন ইয়ের সাথে জড়িত? বল উইভিল কি, এটাও বলতে পারে বল উইভিল কি। এটা হচ্ছে কাঁচা তুলাকে খেয়ে বেঁচে থাকে এক ধরনের পোকা, বিশেষ করে কাঁচা তুলা, মানে কার সাথে জড়িত? তার মানে কার্পাস। ওকে, কার্পাসের সাথে জড়িত। তো কাঁচা তুলাকে খেয়ে বেঁচে থাকে হচ্ছে এই ছোট্ট পোকাটা। এদেরকে কীটনাশক দিয়ে মারা হয়, আদারওয়াইজ এরা কিন্তু যেতে চায় না। তো বল উইভিল কার সাথে জড়িত? কার্পাস। তো এই ছোটো ছোটো টার্মগুলো, শর্ট কোশ্চেনগুলো খুব আসে, ওই জন্য আমি এগুলো বলে দিলাম। ওকে, তাহলে আমাদের মোটামুটি এইগুলো, বাকিগুলো তোমরা নিজেরা তৈরি করে নেবে। যেটা করতে হবে সেটা হচ্ছে কৃষির সমস্যা, যেটা তোমাদের আসে, কৃষির সমস্যা 3-5-এ আসে, তার সমাধান 2-4টে করে রাখতে হবে কৃষির সমস্যার সাথে সাথে। আচ্ছা, কৃষির সমস্যা আমি বৈশিষ্ট্য চলাকালীনই কিছু কিছু কৃষির সমস্যা বলেছিলাম। আমি জাস্ট একটু বলে দিই, রিপিট করে দিই। কৃষি, ভারতীয় কৃষির সমস্যা, এটা 3 বা 5-এর জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, বৈশিষ্ট্যটাও ইম্পর্টেন্ট খুব। 1 নম্বর হচ্ছে আচ্ছা, মৌসুমি বৃষ্টি নির্ভর। মৌসুমি বৃষ্টি নির্ভর 1 নম্বর। ঠিক আছে, মানে আমাদের বৃষ্টিপাত হচ্ছে মৌসুমি জলবায়ুর দেশ, তো আমাদের দেশটা হচ্ছে মৌসুমি জলবায়ুর দেশ। ওই জন্য মৌসুমি জলবায়ুর দেশ হওয়ার জন্য এখানে মৌসুমি বৃষ্টিপাতের বৈশিষ্ট্য কী? খামখেয়ালিপনা। মৌসুমি মানেই হচ্ছে খামখেয়ালিপনা। তো এই খামখেয়ালিপনা মানে হচ্ছে কোনো বছর বেশি বৃষ্টি দেবে, কোনো বছর কম বৃষ্টি দেবে। যেমন এই বছর কম বৃষ্টি দিচ্ছে। সেই খামখেয়ালিপনার জন্য কি হয়, কখনো খরা হয়, কখনো বন্যা হচ্ছে, তাই তো। তো ওই জন্য বৃষ্টিপাত যখন হচ্ছে না, তখন তাহলে কি ফসল একদম বন্ধ করে দেবে? তাহলে আমরা খাবো কি, বা আমাদের ইনকামই বা কোথার থেকে হবে? তাই যেটা করা হয় সেটা হচ্ছে সেচ। সেচ করা হয়, সেচের মাধ্যমে চাষ করা হয়, জলটাকে সংরক্ষণ করা হয়। তার অতিরিক্ত মৌসুমি বৃষ্টিপাত নির্ভর রয়েছে, অনেক জায়গায় প্রচুর মৌসুমি বৃষ্টিপাত যোগ্য মানে নির্ভর করছে। তার ফলে প্রচুর পরিমাণে ক্ষতি হয়। ঠিক আছে, অনেক মিলিয়ন হেক্টর ইয়ে কমে যায়, উৎপাদন কমে যায়। এটা হচ্ছে প্রধান সমস্যা। আমি যদি বলি কি ভারতের কৃষির প্রধান সমস্যা কি, তাহলে প্রধান 1 নম্বরে তোমাদেরকে এটা লিখতেই হবে। ঠিক আছে, 1 নম্বরে কি? মৌসুমি বৃষ্টিপাত নির্ভর, মৌসুমি বৃষ্টি নির্ভর। ওকে, 2 হচ্ছে আমরা লিখতে পারি জনসংখ্যার চাপ। আমাদের ভারতে প্রচুর জনসংখ্যা, যেটা ভারতের গোটা পৃথিবীতে ভারতের স্থান হচ্ছে 2য় জনসংখ্যার বিচারে, তাই তো। তাই জনসংখ্যার চাপ এতটাই বেশি যে নিজেদের পেট চালানোর জন্য আর উদ্বৃত্ত থাকছে না। উদ্বৃত্ত মানে বাড়তি, বাড়তি মানে যেটা পড়ে থাকে। ধরে নাও 100 কেজি চাল উৎপন্ন হলো, তো 100 কেজির মধ্যে 80 কেজি খেতেই মানুষদেরকে, লালন পালন করতেই ভারতের মানুষদেরকে পেট ভরাতে লেগে যাচ্ছে 80 কেজি, তাহলে পড়ে রইলো মাত্র 20 কেজি। ঠিক আছে, তো এই 20 কেজির মাত্র বিক্রি হবে বাইরের দেশে, তাহলে ইনকামটা অনেকটা কমে যাচ্ছে। ওই জন্য উদ্বৃত্ত প্রচুর পরিমাণে কম হচ্ছে। উদ্বৃত্ত কম হলে তার মানে কি, সেটা অর্থনীতিতে, বাণিজ্যতে এফেক্ট পড়বে, তাই তো। উদ্বৃত্ত কম হচ্ছে। ওকে, তারপর হচ্ছে খাদ্যশস্যের বেশি প্রাধান্য। মানে সব থেকে বেশি খাদ্যশস্য প্রথমে পড়িয়েছিলাম যে ধান, গম এগুলো হচ্ছে আমাদের প্রধান খাদ্য, তো এইগুলো হচ্ছে খাদ্যশস্য। খাদ্যশস্যের প্রাধান্য মানে অতিরিক্ত খাদ্যশস্য, ধান, গমের এগুলো চাষ হচ্ছে, কিন্তু বাণিজ্যিক ফসলের চাষটা হচ্ছে না। বাণিজ্যিক ফসল মানে যেগুলো থেকে আমরা বাণিজ্য করতে পারবো, কফি, চা, এই জাতীয় চাষটা কম হচ্ছে। তার ফলে কি হচ্ছে, আমাদের ইনকামটা হচ্ছে না, তাই না। আমাদের দেশে ইনকামটা হচ্ছে না, এটা একটা কারণ। এরপরে হচ্ছে বহু ফসল উৎপাদন। বহু ফসলের উৎপাদন অ্যাকচুয়ালি কী হয়, পরিবারের যে চাহিদা সেগুলোকে পূরণ করে, কিন্তু ফসল উৎপন্ন হয় না, মানে অতিরিক্ত হয় না, সেটা একটা ক্ষতিকারক। বহু ফসলি যদি হয়ে যায়। আচ্ছা, 1 মিনিট, পেনে ইঙ্ক ভরে নিই। বহু ফসল মানে কি, অনেকগুলো ফসল, সবজি করলো, ধান করলো, আরও ছোটোখাটো করলো, তো সেইগুলো কি করে, নিজেদের চাহিদা পূরণ করতেই শেষ হয়ে যায়, উদ্বৃত্ত বলে কিছু থাকে না। সেক্ষেত্রে খুব একটা ভালো হবে না। তাই বাণিজ্যিক ফসল চাষটা খুব প্রয়োজন ইনকামের জন্য। মাথা পিছু আয়টা অনেক কম হয়,
এটা একটা খুব কারণ, মাথা পিছু আয় কম হয়। 5 হচ্ছে জীবিকা সত্তা ভিত্তিক কৃষি, যেটা ছিল প্রথম পয়েন্ট, বৈশিষ্ট্যের প্রথম পয়েন্ট ছিল জীবিকা সত্তা ভিত্তিক কৃষি। এটা একটা সমস্যায় বলা যেতে পারে, কারণ জীবিকায় সম্পূর্ণ জীবিকাই ছিল ওদের চাষবাস, ঠিক আছে, সেটা একটা বলা যেতে পারে সমস্যা। আচ্ছা, ক্ষুদ্র কৃষি জোত মানে কৃষি জোত মানে কি, কৃষির পরিমাণ মানে কৃষি করে যে ক্ষেতটা, সেই যে পরিমাণটা সেটা খুব ছোট, তার ফলে বড় বড় যন্ত্রপাতি ব্যবহার করা যায় না, ঠিক আছে। কৃষি সম্পর্কিত যে উন্নয়নের কোনো ইয়ে নেই, মানে চিন্তাধারা নেই, উন্নয়নের ভাবনা হ্রাস, উন্নয়নের ভাবনা নেই, কোনো কোনো বিশেষ করে ঋণ বা সুবিধা নেই সেরকমভাবে। তাহলে এইগুলো হচ্ছে ভারতীয় কৃষির সমস্যা। আমরা সমাধান কী করে করতে পারি এই সমস্যাগুলোর? সমাধানগুলো আমি জাস্ট পয়েন্টগুলো বলে দিচ্ছি। এক হচ্ছে সেচ কাজ করতে হবে, তাহলে বৃষ্টিপাতের নির্ভরতা কমবে। সেচ কাজ যদি করে রাখি তাহলে বৃষ্টিপাত না হলেও যাতে কিছুটা হলেও ফসলটা উৎপন্ন হতে পারে। প্রথম হচ্ছে সেচ কাজ, ঠিক আছে, মানে প্রকৃতি নির্ভরতা আমাদেরকে কমাতে হবে, এটা হচ্ছে সমাধান। ওকে, আর কি হতে পারে, আমি জাস্ট ডিকটেট করে দিচ্ছি, বোর্ড ওয়ার্ক করছি না। আর হতে পারে বাণিজ্যিক ফসলটা, বারবার বললাম বাণিজ্যিক ফসলকে আমাদেরকে বাড়াতে হবে, কারণ আমরা খুব বেশি করে খাদ্য ফসলের ব্যবহার করছি, তা বাণিজ্যিক ফসলটাকে প্রচুর পরিমাণে বাড়াতে হবে যাতে অর্থনীতিটা উন্নতি হয়। এটা একটা। কৃষি জোতগুলো বাড়াতে হবে, উন্নত মানের বীজ, সার, কীটনাশক ব্যবহার করতে হবে, কিন্তু সেই সারটা জৈব সার হবে, অবশ্যই রাসায়নিক বেশি সার ব্যবহার করা যাবে না। এগুলোর কথা ভাবতে হবে। হলো, এরপরে হচ্ছে নেক্সট আমরা চলে যাবো কৃষিতে পাঞ্জাব আর হরিয়ানা অঞ্চল বেশ উন্নত। সেটাই একটা প্রশ্ন যে পাঞ্জাব হরিয়ানা উন্নত কেন? এই দুটো অঞ্চল কেন কৃষিতে উন্নত? প্রথমত পাঞ্জাব হরিয়ানার দুটো দুটো দিক যদি দেখি, আমরা যদি প্রথমে প্রাকৃতিক দিক দেখি, তারপর আমরা অর্থনৈতিক যাব। প্রাকৃতিক দিক মানে কি? অবস্থানটা কোন কোন নদীর পুরো ধারের অবস্থান করছে? সিন্ধু গঙ্গা অববাহিকাতে পাচ্ছে, সিন্ধু ও অববাহিকায় অবস্থিত হচ্ছে, যার ফলে একটা উর্বর পলি পাচ্ছে, তাই তো, যা চাষের পক্ষে বেশ উপযোগী, ঠিক আছে। আর কি? বৃষ্টিপাত যদি দেখি, 50 থেকে 100 সেমি বৃষ্টিপাত, শীতকালীন পশ্চিমা ঝঞ্ঝা, এইসব জায়গাতে শীতকালীন বৃষ্টিপাতও হয়। শীতকালীন বৃষ্টিপাত কিসের জন্য হচ্ছে? পশ্চিমা ঝঞ্ঝার ফলে এটা হচ্ছে। তাপমাত্রা বেশ ঠিকঠাক তাপমাত্রা, মোটামুটি 25 ডিগ্রির মতো তাপমাত্রা গড়। আর কি বলতে পারি, এই অঞ্চলে ভূমিটা প্রায় সমতল বলা যেতে পারে, খুব বেশি যে খুব বেশি যে উঁচু নিচু সেটা নয়, ঠিক আছে, তাই মোটামুটি একটা সমভূমি অঞ্চল বলা যেতে পারে। মাটিটা বেশ উর্বর, পলি দোআঁশযুক্ত, মৃদু অম্লধর্মী মাটি, অম্লধর্মী মাটি, তাহলে এটা বলবো উর্বর দোআঁশ প্লাস অম্লধর্মী, মৃদু অম্ল, অতটা নয়, যতটা বুঝুন ততটা। এটা হচ্ছে, এগুলো হচ্ছে প্রাকৃতিক দিকগুলো। অবস্থান দেখলাম, মৃত্তিকা দেখলাম, ঠিক আছে, এগুলো রয়েছে প্রাকৃতিক দিক যে কেমন কি হয়। মানে বেশ সব থেকে ভালো হচ্ছে যে টেম্পারেচার যেটা বললাম 25-এ, কিন্তু অনেক সময় 15 থেকে, যেহেতু ওপর দিকে অবস্থান, তো 15 থেকে 20 ডিগ্রির মধ্যেই থাকে, যেটা গম চাষের পক্ষে বেশ উপযোগী। এই জায়গাতে প্রচুর গম হয়, এই পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে প্রচুর গম হয়, ওই জন্য এখানে সবুজ বিপ্লব দেখা দিয়েছে। সবুজ বিপ্লবটা তোমাদের খুব ইম্পর্টেন্ট, 3-এর জন্য বেশি আসে। টিকা সবুজ বিপ্লব 3, 5 দিয়ে দিতে পারে, 3-এই বেশি দেবে। সবুজ বিপ্লব মানে পাঞ্জাব হরিয়ানা অঞ্চল, মানে ভারতের পশ্চিম ভারতে হয়েছে। সবুজ বিপ্লব হচ্ছে MS স্বামীনাথন হচ্ছে ভারতের সবুজ বিপ্লবের জনক, ঠিক আছে, MS স্বামীনাথন।
এটা মেনলি 1960-এর দশকে হয়েছিল। এটা পার্টিকুলার কোনো সাল পাবে না, অনেকদিন ধরে চলেছিল, 60-এর দশকে হয়েছিল। কি হয়েছিল, বিপ্লব কখন হয়েছিল না, উচ্চ ফলনশীল বীজের জন্য উৎপাদন বহুগুণে বেড়ে গেছিল। উচ্চ ফলনশীল বীজ ছিল, তার ফলে উৎপাদন বহু গুণ বৃদ্ধি পেয়েছিল। তার ফলে কি হয়েছিল, একটা বিপ্লব এনেছিল কৃষিক্ষেত্রে, একটা বিপ্লব ছিল সবুজ বিপ্লব। ঠিক আছে, এমনিতে সবুজ বিপ্লবটা বিদেশে কিন্তু স্বামীনাথন করেনি, বিদেশে নরম্যান বরলগ বলে যিনি ছিলেন উনি করেছেন, আর ভারতে যিনি করেছেন MS স্বামীনাথন। এটার জন্য ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় MS স্বামীনাথনকে। ঠিক আছে, এই টার্মগুলো দিয়েই তোমাদেরকে লিখতে হবে। প্রধানত কোন সবুজ বিপ্লবের কোন চাষটাও বেশি উন্নত হয়েছিল, সেটা হচ্ছে গম। এই অঞ্চলে পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে গমটা খুব ইয়েটা বেড়ে গেছিলো, গমের ফলনটা অনেক ক্ষেত্রে বেড়ে গেছিলো। তাহলে আমরা এটা যখন, এটা হলো প্রাকৃতিক A পয়েন্ট, B পয়েন্টে যখন আমরা অর্থনৈতিক দিক দেখব, সেখানে প্রথমেই আমি বলবো এই সবুজ বিপ্লবটা দিতে। অর্থনৈতিক দিকের মধ্যে প্রথমে আমরা সবুজ বিপ্লবটা একটু মেনশন করে দেব। ঠিক আছে, সবুজ বিপ্লব আরেকটা লিখবো, যেখানে ভাকরা নাঙ্গল ড্যামটা রয়েছে শতদ্রু রিভার ওপর, ওখান থেকে প্রচুর পরিমাণে জল পেত, সেটা একটা সুবিধা। ঠিক আছে, শতদ্রু নদীর ওপর ভাকরা নাঙ্গল ড্যাম ছিল, ভাকরা নাঙ্গল বাঁধ, সেটা থেকে প্রচুর পরিমাণে জল পেত, এটাও কিন্তু বিপ্লবে অনেকটা সহায়তা করেছিল। হ্যাঁ, তাহলে সবুজ বিপ্লবে তাহলে আমরা একটা দেখলাম প্রাকৃতিকের মধ্যে সবুজ বিপ্লবের প্রভাব, একটা বলবো জলসেচ ব্যবস্থা বেশ ভালো এখানে, সবুজ বিপ্লবের প্রভাব এখানে একটা পয়েন্ট দেব, উন্নত জলসেচ ব্যবস্থা খুব ইম্পর্টেন্ট যেটা, কারণ এখানে শীতকালীন ফসল বেশি হয়, তাহলে জলসেচটা লাগবে। এখানে ভাকরা নাঙ্গাল তো রয়েছে, আমি বললাম, এছাড়া সিরহিন্দ রয়েছে, বাড়িদোয়াব খাল রয়েছে, যমুনা খাল, গুরগাঁও খাল, এগুলো একটু মেনশন করে দিও, এগুলো হচ্ছে প্রধান। এটা আমাদের হয়ে গেল। নেক্সট আমরা শিল্প আছে, শিল্পতে শিফট করে যাব। ঠিক আছে, আমাদের কৃষিটা কমপ্লিট, এবার একটু ফাস্ট ফাস্ট এগোবো, শিল্পটা তৈরি করব। শিল্পর মধ্যে প্রথমে যেটা করব, শিল্প গড়ে ওঠার জন্য আমাদের কি লাগবে, গড়ে তোলার অনুকূল কারণগুলো কি, শিল্প স্থাপনের কারণগুলো কি কি, এরকমও বলতে পারি শিল্প স্থাপনের কারণগুলি কি কি, একটা শিল্প স্থাপন করতে আমাদের কি কি লাগে। ওকে, প্রথম যদি বলি সেটা হচ্ছে কাঁচামাল। একদম প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে কাঁচামাল, র মেটেরিয়াল যেটাকে বলে। যে কোনো শিল্প যদি আমরা করি তাহলে প্রথমেই আমাদের লাগবে কাঁচামাল। কাঁচামাল ছাড়া কোনো শিল্প হবে না। যদি তুমি ভাবো যে তুমি টেবিল তৈরি করবে, টেবিল তৈরি কারখানা করবে, বা তুমি যদি ভাবো চেয়ার তৈরি করবে, তাহলে যদি তুমি কাঠের চেয়ার তৈরি করতে চাও, তাহলে কি লাগবে, সব থেকে প্রথমে কাঠ লাগবে। কাঠটাই হচ্ছে কাঁচামাল, যেটা দিয়ে জিনিসটা তৈরি হবে। তো কাঁচামাল হচ্ছে প্রথম পয়েন্ট, যদি তোমাদের এটা দেয় তাহলে প্রথমেই কিন্তু কাঁচামালটাই লিখতে হবে। তাহলে কাঁচামাল এখানে লিখতে হবে যে শিল্প স্থাপনের প্রধান দ্রব্যটি হচ্ছে কাঁচামাল, যেটা প্রধান গুরুত্বপূর্ণ জিনিস, এবং কাঁচামালের শিল্প স্থাপিত হবে কাঁচামালের কেমন প্রকৃতি সেই অনুসারে। সে প্রকৃতি মানে মানে এটা দুভাগে ভাগ করা যায় মেনলি কাঁচামালকে, একটা বিশুদ্ধ, একটা অশুদ্ধ। বিশুদ্ধ কাঁচামাল, অশুদ্ধ। বিশুদ্ধ মানে হচ্ছে যে কাঁচামালটা থাকবে, কাঁচামালের ওজন আর যে তারপরে শেষে যে উৎপাদিত দ্রব্যটা থাকবে তাদের ওজনটা সমান হবে। ঠিক আছে, কাঁচামালের ওজন, আমি এটা কা লিখলাম, আর উৎপাদিত দ্রব্যের ওজন যখন সমান হবে তখন এটাকে বলবো আমরা বিশুদ্ধ কাঁচামাল। এই দুটোকে আমরা যখন রেশিওতে প্রকাশ করব তখন তাকে বলা হয় পণ্য সূচক। কি বলা হয়, পণ্য সূচক, মানে কাঁচামালের ওজন আর বাই উৎপাদিত দ্রব্যের ওজন। ঠিক আছে, কাঁচামালের ওজন আর উৎপাদিত দ্রব্যের ওজন
যখন অনুপাতে প্রকাশ করে তাকে বলা হয় পণ্যসূচক। তো বিশুদ্ধ কাঁচামালে যেহেতু দুটোই সমান হয়, কাঁচামালের ওজন আর উৎপাদিত দ্রব্যের জন্য সবসময় ইকুয়াল হবে, যেমন ওজন কাঁচামালে থাকবে সেরকম উৎপাদিত হবে, ওই জন্য এর পণ্যসূচক কত হয়? 1 হয়। ঠিক আছে, এটা বলতে পারে যে কোন কাঁচামালের পণ্যসূচক 1। আবার অশুদ্ধ কাঁচামালে কী হয়, এখানে কাঁচামাল যতটা থাকে তার থেকে উৎপাদিতের ওজনের পরিমাণটা কমে যায়। ঠিক আছে, এইটা কম হয়, এটা ঠিক থাকে, কিন্তু এইটা উৎপাদিত দ্রব্যের ওজনটা কিন্তু কম হয়, দ্রব্যটা কমে যায়। ঠিক আছে, যেমন এই যে আমি গ্রেটার দেন রাখলাম, এটা কমে যাচ্ছে মানে এটা, আর সেখানে পণ্যসূচক কী হবে? 1-এর কম হবে, সেক্ষেত্রে কিন্তু 1-এর কম হবে, সরি গ্রেটার দেন 1 হয়ে গেল, এরকম হবে। ঠিক আছে, 1-এর কম, বা আমি এটা ইয়েতেই লিখে দিচ্ছি তোমাকে, 1-এর কম মানে <1। ঠিক আছে, তাহলে এটা হলো কাঁচামাল। সেকেন্ড পয়েন্ট কী কী লাগবে আমাদের কাঁচামালের পর? সেকেন্ড পয়েন্ট হচ্ছে জল, তিন হচ্ছে জলবায়ু। জল কী জন্য লাগবে? জল লাগতে পারে কী ধরনের কাঁচামাল থাকছে বা কী ধরনের শিল্প গড়ে উঠছে তার উপর। যেমন যদি পাট শিল্প গড়ে ওঠে তাহলে পাটগুলোকে পচানোর জন্য প্রচুর পরিমাণে জল লাগে, বা মেশিন ঠান্ডা করতে, বা অনেক শিল্পতে যেমন যদি কিছু প্রোডাক্ট হয়, যেমন জামা কাপড়, কটনের ক্ষেত্রে, সেক্ষেত্রে জল লাগবে ধুতে, রং করতে। ঠিক আছে, ওই জন্য ওখানে জল লাগবে। জল কিন্তু শিল্পক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং জল থেকে সেটা বিদ্যুৎও তৈরি হতে পারে, বাষ্প তৈরি করতে, মেশিন ঠান্ডা করতে। ঠিক আছে, এগুলো করতে কিন্তু জলের প্রচণ্ড প্রয়োজন। ওই জন্য ম্যাক্সিমামই জলের সুবিধাকে এরকম জায়গাতেই কিন্তু শিল্প স্থাপনটা করা হয়। এরপর হচ্ছে জলবায়ু। জলবায়ু কিছু কিছু বিশেষ করে দরকার, যেমন আর্দ্র জলবায়ুতে বস্ত্রবান শিল্প ভালো ভালো হয়, যেখানে রৌদ্রোজ্জ্বল মনোরম জলবায়ুতে সিনেমা শিল্প গড়ে ওঠে, এগুলো হচ্ছে উদাহরণ। মানে এগুলো কিছু কিছু জলবায়ুর উপর নির্ভর করে কিছু শিল্প, যেমন বিশেষ করে বস্ত্রবায়নটা, যেটা এটা কাপড়ের ব্যাপার, ওই জন্য বস্ত্রবায়নটা এটা আর্দ্র হলে ভালো হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে এক্সাম্পল। নেক্সট, এবারে কিছু অর্থনৈতিক কারণ। এটা আমি প্রাকৃতিক বললাম, এই তিনটে হচ্ছে প্রাকৃতিক। এবার আমরা অর্থনৈতিকগুলো দেখব। দেখা যাচ্ছে, হ্যাঁ, অর্থনৈতিকগুলো। অর্থনৈতিকের মধ্যে 1 নম্বর হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুৎ ছাড়া কোনো মেশিনও চলবে না, শিল্পও হবে না। বিদ্যুৎ খুব দরকার, জলবিদ্যুৎ হলে বেশি ভালো, তাপবিদ্যুৎ, এগুলো কিন্তু কাছাকাছি থাকতে হবে। শ্রমিক, দক্ষ শ্রমিকের প্রয়োজন হবে শিল্প স্থাপনের জন্য, প্রচুর পরিমাণে ওদের শ্রমিক লাগে যে কোনো জায়গায়, তাই ঘনবসতিপূর্ণ হওয়াটা খুব জরুরি। মূলধন, যে কোনো শিল্প গড়ে উঠতে আমাদেরকে টাকার প্রয়োজন, টাকা ছাড়া কোনো শিল্পই গড়ে উঠবে না, তাই মূলধন। বাজার, উৎপাদিত দ্রব্যটা বিক্রি করতে হবে, যদি উৎপাদন করেই রেখে দিলাম, তারপরে যদি অনেক দেরি হয়ে গেল, রেখে দেওয়া হলো, তাহলে সেক্ষেত্রে নষ্ট হবে। যেমন আমি যদি এখানে একটা কারখানা করলাম, এখানে একটা কারখানা রয়েছে, কারখানাটা এখানে রয়েছে, বাজারটা, তো এখান থেকে যেন ডাইরেক্ট লিঙ্ক থাকে রাস্তার বাজারের। ঠিক আছে, যদি প্রচুর দূরে বাজার হয় তাহলে এর যেতে যেতেই অনেকটা কস্ট পড়ে যাবে, সেক্ষেত্রে দামটা বেড়ে যাবে। ওই জন্য নিকটবর্তী যাতে চেষ্টা করা হয়, নিকটবর্তী স্থানে বাজার থাকে সেটা একটা চেষ্টা করা হয়। পরিবহন, এই যে পরিবহনটা, এই যে বললাম পরিবহনটা খুব দরকার, উন্নত পরিবহন, সেটা বন্দর হতে পারে, মানে জলপথে হতে পারে, স্থলপথে হতে পারে, যে কোনো পথে হতে পারে। তাহলে এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস, এগুলো কিন্তু থাকতে হবে। এছাড়া আরেকটা পয়েন্ট অ্যাড করতে পারি, বিজ্ঞান ও প্রযুক্তি, 6 নম্বরে, বিজ্ঞান ও প্রযুক্তি। ওকে, তাহলে শিল্প স্থাপনের জন্য কী কী লাগছে? কাঁচামাল লাগছে, জল, জলবায়ু, এগুলো হচ্ছে প্রাকৃতিক। আর অর্থনৈতিকের মধ্যে বিদ্যুৎ, শ্রমিক, মূলধন, বাজার, পরিবহন, বিজ্ঞান ও প্রযুক্তি। একটা শিল্প স্থাপন করতে গেলে এগুলো আমাদের কিন্তু প্রয়োজন। এখানে কাঁচামালেরটা 2 থেকে 3 নম্বরের জন্য আসে। কাঁচামালের এগুলো সংজ্ঞা আসে, বিশুদ্ধ কাঁচামাল, এগুলো খুব ইম্পর্টেন্ট। বৈশিষ্ট্য তৈরি করবে এবং পার্থক্য, বিশুদ্ধ এবং অবিশুদ্ধ কাঁচামালের পার্থক্যটা খুব ভালো করে তৈরি করবে।
পার্থক্য করলে বৈশিষ্ট্য তৈরি হয়ে যাবে, কারণ দিতে পারে বিশুদ্ধ কাঁচামালের 4টি বৈশিষ্ট্য লেখো বা 2টি বৈশিষ্ট্য লেখো, সেক্ষেত্রে কিন্তু পার্থক্যটা তৈরি করলে তোমাদের কিন্তু দুটোই হয়ে যাবে, বৈশিষ্ট্য সহ পার্থক্য করলেই হয়ে যাবে। ঠিক আছে, কাঁচামাল ভিত্তিক কিছু শিল্পের নাম আমরা জাস্ট জেনে নেবো, সংজ্ঞাটা অত আসে না, শুধুমাত্র উদাহরণগুলোই এলে আসতে পারে। যাই হোক উদাহরণগুলো, তো আমরা শুধুমাত্র উদাহরণগুলো দেখে নেবো। যেমন কৃষিজ কাঁচামাল ভিত্তিকটা আমি আগে দেখব। কৃষিজ কাঁচামাল মানে যে সমস্ত শিল্পগুলো কৃষিজ ফসলের ওপর ডিপেন্ড করছে, যেমন চিনি শিল্প, আখ 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 চিনিটা মানে আখ থেকে আসে, আখটা কৃষিজ ফসল। পাট শিল্প, বস্ত্রবয়ন শিল্প, তুলোটা আসে ওখান থেকে। ঠিক আছে, এগুলো হচ্ছে উদাহরণ। বনজ, বন থেকে আসে এরকম, বন থেকে আসে যেমন কাগজ শিল্প, কাষ্ঠ শিল্প, কাঠের যে কোনো জিনিস তৈরিপত্র, মধু তৈরি, মধু শিল্প, এগুলো। প্রাণীজ, প্রাণী থেকে আসে যেমন দুগ্ধ শিল্প, এছাড়া পশম শিল্প, ওকে। খনিজ ভিত্তিক যেমন লৌহ ইস্পাত শিল্প, অ্যালুমিনিয়াম শিল্প, এগুলো হচ্ছে এর উদাহরণ। ঠিক আছে, এগুলো কাঁচামাল ভিত্তিক, জাস্ট উদাহরণগুলো পড়লেই হবে, এখানে বিশেষ করে আলাদা কিছু আসে না, অনলি উদাহরণ। এরপর শুরু করছি লৌহ ইস্পাত শিল্প। একটা একটা করে শিল্প করব। শুরু হচ্ছে লৌহ ইস্পাত শিল্প দিয়ে। আজকে একটাই পড়াবো, সেটা হচ্ছে জামশেদপুর মানে টিস্কো। আগে জানবো যে লৌহ ইস্পাত শিল্প স্বাধীনতার আগে অনেকগুলো গড়ে উঠেছিল, তবে তার মধ্যে গড়ে উঠেছিল আবার বন্ধ হয়ে গিয়েছিল। তার মধ্যে সব থেকে প্রথমে যেটাকে ধরা হয় সেটা হচ্ছে কুলটিতে যেটা হয়েছিল সেটা হচ্ছে পশ্চিম বর্ধমানের কুলটি, সেটা হচ্ছে সবচেয়ে প্রথম। ঠিক আছে, যেটা 1780 সময় হয়েছিল, কিন্তু ইস্পাত শুরু হয়েছিল 1784। ইস্পাত তৈরি শুরু হয়েছিল 1784। ঠিক আছে, এগুলো হচ্ছে। তারপর জামশেদপুর, যেটা 1907, যেটা আমি আজকে আলোচনা করবো, সেটা এটা হয়েছিল 1907। এরকম করে অনেকগুলো হয়েছিল, তো এর মধ্যে প্রথম হচ্ছে এইটা। ঠিক আছে, স্বাধীনতার পর আবার দুর্গাপুর, রোডকেল্লা এগুলো হয়েছিল। আমরা একটা একটা করে আলোচনা করবো। তাহলে আজকে যেটা পড়বো সেটা হচ্ছে টিস্কো, নামটা যেটা হচ্ছে TISCO। এটা হচ্ছে টাটা আয়রন অ্যান্ড আমরা ইয়েতে লিখবো অ্যান্ড স্টিল কোম্পানি। আচ্ছা, এখানে টিটা ক্যাপিটালে লিখবো, টাটার আয়রনের আই ক্যাপিটাল, স্টিলের S ক্যাপিটাল, কোম্পানি C ক্যাপিটাল, এটা খেয়াল করবে ফুল ফর্ম। কবে হয়েছিল? 1907 হয়েছিল। কার ইয়েতে? জামশেদজি টাটার উদ্যোগে এটা হয়েছিল। এটা হচ্ছে ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে এটা হয়েছিল। প্রথম বেসরকারি শিল্প হচ্ছে এটা। ঠিক আছে, এটাকে আরেকটা জিনিস মাথায় রাখবে, লৌহ ইস্পাত শিল্পকে বলা হয় সকল শিল্পের মেরুদণ্ড। এটা শর্ট কোশ্চেন আছে, সকল শিল্পের মেরুদণ্ড, এটা বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে, যেটাকে ইংলিশে বলে ব্যাকবোন অফ অল ইন্ডাস্ট্রি। ঠিক আছে, ব্যাকবোন অফ অল ইন্ডাস্ট্রি। ওকে, তাহলে এটা হয়ে গেল 1907 জামশেদজি টাটার উদ্যোগে প্রথম বেসরকারি শিল্প হচ্ছে এই টিস্কোটা। ঠিক আছে, এবং কোথায় রয়েছে, অবস্থান কোথায় রয়েছে? এর অবস্থান হচ্ছে জামশেদপুরে, যেটা হচ্ছে খরভাই ও সুবর্ণরেখা নদীর মাঝখানে, মিলনস্থলে, সুবর্ণরেখা নদীর মিলনস্থলে এটার অবস্থান। ঠিক আছে, এবার কেন গড়ে উঠেছে তার কারণটা আমরা এবারে আলোচনা করব, যে গড়ে ওঠার কারণটা কি ছিল। ঠিক আছে, এটা আমাদের প্রশ্ন, যে টিস্কো
গড়ে ওঠার কারণগুলি লেখো, যেটা প্রশ্নতে আসে। টিস্কো গড়ে ওঠার কারণ, যেমন করে আমরা লিখলাম শিল্প স্থাপন করতে গেলে প্রথম পয়েন্ট আমরা লিখেছিলাম কাঁচামাল, ঠিক সেইভাবেই পয়েন্টগুলো আমরা করব। কাঁচামালের পর জলের পর বাকি যে পয়েন্টগুলো, মূলধন, বাজার, এরকম করে প্রত্যেকটাই লিখবো। তাহলে প্রথমেই যেটা আমরা লিখবো সেটা হচ্ছে কাঁচামাল। ফার্স্ট পয়েন্ট থাকবে কাঁচামাল, ঠিক আছে। কাঁচামালের মধ্যে যেগুলো থাকবে সেগুলো আমরা লিখবো। লোহা ইস্পাত তৈরি করতে প্রথমে যেটা লাগে সেটা হচ্ছে আকরিক লোহা। এর আন্ডারে লিখবো আকরিক লোহা। কোথা থেকে পাচ্ছি সেগুলো লিখে নেবো। এই যে আমি একটা ছবি এঁকেছি, এটা হচ্ছে জামশেদপুর, এখানে হচ্ছে সুবর্ণরেখা নদী, ঠিক আছে। এটা হচ্ছে যে ডটেড ডটেড লাইন রয়েছে, এটা হচ্ছে রেল লাইন, এটা হচ্ছে রেল লাইন, এখানে একটু যোগ হবে, ঠিক আছে। আর এই যে সেন্টারগুলো করেছি বিভিন্ন, এইগুলো হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আনা হয়, কাঁচামাল আনা হয়। যেমন লৌহ আকরিক কোন কোন জায়গাতে রয়েছে? নোয়ামন্ডি হচ্ছে একটা লৌহ আকরিক, গরু মহিষানি হচ্ছে লৌহ আকরিক, এছাড়াও বাদাম পাহাড়, ঠিক আছে, সিংভূম, এগুলো রয়েছে। এগুলো সমস্ত সামনে নিকটবর্তী জায়গা থেকে, ওড়িশা থেকে, থেকে আনা হয়। তাহলে এটা হয়ে গেলো আকরিক লোহা। আকরিক লোহা হেডিং দিয়ে এই জায়গাগুলোর নাম লিখতে হবে, যে নিকটবর্তী এই অঞ্চল থেকে, নোয়ামন্ডি, গরু মহিষানি থেকে আকরিক লোহা আনা হয়। নেক্সট হচ্ছে কয়লা, লোহা গলাতে কয়লা লাগবে, সেটা হচ্ছে ঝরিয়া রানীগঞ্জ থেকে। আমি ঝরিয়াটা রেখেছি, এবং প্রত্যেকটা দেখতে পাচ্ছি যে একটা কানেকশন রয়েছে, রেল লাইনের বা সড়ক পথের একটা কানেকশন রয়েছে। তাছাড়া এটা আনা যাবে না, ঠিক আছে। তো উন্নত যোগাযোগটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা হয়ে গেল কয়লা। এরপরে রয়েছে ম্যাঙ্গানিজ আর চুনাপাথর লাগে। তো ম্যাঙ্গানিজ আর চুনাপাথর লাগে। তো ম্যাঙ্গানিজ রয়েছে এখানে দুটো জায়গা রয়েছে, বীরমিত্রপুর আর গাংপুর, দুটো জায়গা রয়েছে। তো এখানে মেনলি যেটা রয়েছে, ম্যাঙ্গানিজটা হচ্ছে এখানে বীরমিত্রপুর থেকে, আর গাংপুরটা হচ্ছে চুনাপাথর, ঠিক আছে। গাংপুরটা হচ্ছে চুনাপাথর, আর এটা হচ্ছে বীরমিত্রপুর, হচ্ছে ম্যাঙ্গানিজ, এখান থেকে আনা হয়েছে, ঠিক আছে। তাহলে ম্যাঙ্গানিজ আর চুনাপাথর হয়ে গেল। এবার হচ্ছে জল, 2 নম্বর হচ্ছে জল। সুবর্ণরেখা নদী আর খড়গাই, আমি এখানে বলে দিতে পারি, সুবর্ণরেখা আর খড়গাই নদীর জল এখানে প্রচুর পরিমাণে রয়েছে, ঠিক আছে। নিকটবর্তী তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, সেই তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম তোমরা উল্লেখ করে দিতে পারো, যেখানে কি তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে রয়েছে সেটা আমরা উল্লেখ করতে পারি, ঠিক আছে। আর বিশেষ করে বোকারো চন্দ্রপুরাতে তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, এটা আমরা উল্লেখ করব। আর আরেকটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থাটা খুব দরকার, কারণ কাঁচামাল আনার জন্য যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হওয়া দরকার। এখানে দেখতে পাচ্ছি যে এই পথ দিয়ে কলকাতা যাওয়া হয়, তো আমরা এটা বাণিজ্য করার জন্য ভালো, যেটা দক্ষিণ পূর্ব রেলওয়ে বলে। দক্ষিণ পূর্ব রেলওয়ে এখানে খুব ভালো। দক্ষিণ পূর্ব রেলওয়ে হচ্ছে কলকাতা। তো এখানে দক্ষিণ পূর্ব রেলওয়ে যোগাযোগ ব্যবস্থা রয়েছে, ঠিক আছে, আর উন্নত সড়ক পথও রয়েছে। এটাই হচ্ছে টিস্কো গড়ে ওঠার কারণ কি। আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ডে বাকি ক্লাসটা কন্টিনিউ করবো। থ্যাংক ইউ।